আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন ফাইনাল প্রফের জন্য ইএনটি সাবজেক্টটা পড়ি তখন আমাদের ইএনটিতে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল কোয়েশ্চেন করা হয়। তো এই ক্লিনিক্যাল কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এখানে যে বিভিন্ন ধরনের সিনারিওগুলো থাকে সেই সিনারিওগুলোতে সিমটমগুলো মোরলেস অনেকটাই একই রকম। তো তখন আমাদের ডায়াগনোসিসটা কী হবে সেটা আমরা অনেকটাই বুঝতে পারি না। যেমন আমি আজকে মূলত নোজ নিয়ে আলোচনা করব। আমরা ইএনটির 3টা অংশ জানি, তার মধ্যে আজকে নোজ নিয়ে আলোচনা করব। তো এই নোজ যখন আমরা পড়ি তখন দেখা যায় যে ঘুরে ফিরে এই সিমটমগুলো বারবার আসতেছে। একটা হতে পারে এপিস্টেক্সিস, একটা হতে পারে নেজাল অবস্ট্রাকশন, আর একটা হচ্ছে নেজাল ডিসচার্জ। বিশেষ করে নেজাল অবস্ট্রাকশন কম বেশি সব ধরনের যে টপিক আছে সব ধরনের টপিকের মধ্যেই আসে। তো সেই জায়গা থেকে আমরা আসলে কী সিমটমটা থাকলে বা কোন পার্টিকুলার বিষয়টা থাকলে আমরা সহজেই আমরা নোজের যেই ক্লিনিক্যাল কোয়েশ্চেন সেটা ডায়াগনোসিস বের করতে পারবো, সেই বিষয়টাই মূলত আমি আজকে আলোচনা করবো এখানে। তো আমাদের সর্বপ্রথম যেই বিষয়টা জানা লাগবে তা হচ্ছে যে আমাদের ডিইউতে কী ধরনের ক্লিনিক্যাল কোয়েশ্চেনগুলো নোজ থেকে সাধারণত করা হয়। তো এখানে আমি সবগুলো টপিকই লিখে রাখছি। এর মধ্যে রাইনোস্পোরিডিওসিস যেটা সাধারণত এখন পর্যন্ত যেই কোয়েশ্চেন ব্যাংক আমি খেয়াল করলাম বা গাইড বুকগুলোতে কখনোই আসলে ডিইউতে এখান থেকে কোনো ক্লিনিক্যাল কোয়েশ্চেন করা হয় না। তারপর আমি জাস্ট এটা রাখছি কারণ এটা আরেকটা টপিকের সাথে ডিফারেন্সিয়েট করার জন্য, ঠিক আছে। তাছাড়া এখানে যে বাদবাকি টপিকগুলো অর্থাৎ ফরেন বডি, ডিএনএস, সেপ্টাল অ্যাবসেস, অ্যান্ট্রোকোনাল পলিপ, এথময়েডাল পলিপ, তারপর হচ্ছে অ্যাট্রোফিক রাইনাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস, ম্যাক্সিলারি কার্সিনোমা, রাইনোস্পোরিডিওসিস, এই টপিকগুলা মানে এই টপিকগুলো দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে গত 5-7 বছরের প্রশ্নে সবসময় এগুলাই আসছে। মানে এর বাইরে থেকে সাধারণত প্রশ্নগুলো করা হয় না, ঠিক আছে, ক্লিনিক্যাল সিনিয়র বেস্ট। তো এই টপিকগুলা এই টপিকগুলাতে আমরা কোন পার্টিকুলার পোর্শনটা বা কোন পার্টিকুলার সিমটম দেখে আমরা এই ডিজিজটা ডায়াগনোসিস করতে পারবো সেই বিষয়টা আলোচনা করব। তাহলে আর আমাদের এই কষ্ট করে এপিস্টেক্সিস, নেজাল অবস্ট্রাকশন আর এই নেজাল ডিসচার্জ এগুলো নিয়ে এত চিন্তা করা লাগবে না, ঠিক আছে। এই টপিকগুলা তো এখন আমি যদি মূল আলোচনা শুরু করি তাহলে এখানে আমাদের প্রথমে একদম প্রশ্ন পাওয়ার পর মানে ইএনটি যে পোর্শন এটা আমরা প্রথমে প্রশ্নটা পড়ব। প্রশ্ন পাওয়ার পরে আমরা প্রশ্নের যদি এটা মনে হয় যে এটা নোজের কেস, ঠিক আছে, নোজ কেস যদি হয় তাহলে আমাদের প্রথমেই খেয়াল রাখা লাগবে যে এই পুরো প্রশ্নে আমরা একটা জিনিস সার্চ করব, সেটা হচ্ছে ক্রাস্ট শব্দটা, ঠিক আছে, স্পেশালি গ্রিনিশ ক্রাস্ট, ঠিক আছে। সো প্রশ্নে কোথাও যদি গ্রিনিশ ক্রাস্ট পাওয়া যায় তাহলে আমাদের একটাই ডায়াগনোসিস, সেটা হচ্ছে আমাদের অ্যাট্রোফিক রাইনাইটিস। কারণ এই অ্যাট্রোফিক রাইনাইটিসের একদম ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে নাক থেকে প্রচুর পরিমাণে ক্রাস্টিং হয় এবং সেই ক্রাস্টটা সাধারণত গ্রিনিশ কালার হয়। সো যদি আমরা প্রশ্নের মধ্যে কোথাও ক্রাস্টিং শব্দটা পেয়ে যাই একবার, বিশেষ করে গ্রিনিশ ক্রাস্ট, তাহলে আমাদের এটা হবে কি, এটা ডায়াগনোসিস হবে অ্যাট্রোফিক রাইনাইটিস, ঠিক আছে, অ্যাট্রোফিক রাইনাইটিস। এ হচ্ছে আমাদের 1 নম্বর কথা। 2 নম্বরে আমরা কি খুঁজবো? 2 নম্বরে আমরা খুঁজবো যদি আমাদের ক্রাস্ট শব্দটা উল্লেখ না থাকে তাহলে আমরা 2 নম্বরে দেখবো যে প্রশ্নের মধ্যে কোথাও ফাউল স্মেলিং ডিসচার্জ কথাটা আছে কিনা, ঠিক আছে, ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জ। সো ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জ, নেজাল ডিসচার্জ। তো এই ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জ যে বিষয়টা, এটা আমাদের 2টা ডিজিজে আমরা মানে মেইনলি আমরা পাই। আমাদের যে এখানে ডিউর যে কোয়েশ্চেনগুলো সেখানে 2টা টপিকের ক্ষেত্রে আমরা এই ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জ পাই। এর মধ্যে একটা হচ্ছে অ্যাট্রোফিক রাইনাইটিস, বাট ওই যে বললাম অ্যাট্রোফিক রাইনাইটিস হবে তখনই যদি প্রশ্নের মধ্যে ক্রাস্ট শব্দটা উল্লেখ থাকে। সো প্রশ্ন যদি ক্রাস্ট শব্দ উল্লেখ না থাকে তাহলে তো আর আমাদের অ্যাট্রোফিক রাইনাইটিস হচ্ছে না। সেক্ষেত্রে ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জের জন্য আমরা চিন্তা করবো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ফরেন বডি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ফরেন বডি ইম্প্যাকশন, বা শুধু আমরা বলতে পারি যে নেজাল ফরেন বডি। বা আরেকটা ব্যাপার, প্রশ্নে কিন্তু উল্লেখ থাকতে পারে যে ইউনিল্যাটারাল, অথবা বলতে পারে রাইট সাইডে তার হচ্ছে রাইট সাইডের ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জ বা কিছু একটা বলতে পারে। যদি কোনো একটা সাইডে মেনশন করে দেয় তাহলে আমাদেরকে অবশ্যই এখানে সাইডটা উল্লেখ করতে হবে। যদি রাইট সাইড মেনশন করে তাহলে রাইট সাইডেড ফরেন বডি, যদি লেফট সাইড মেনশন করে তাহলে লেফট সাইডেড ফরেন বডি ইন নোজ, অবশ্যই নোজ উল্লেখ করতে হবে। কারণ ফরেন বডি কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ইমপ্যাকশন হতে পারে। এটা কানের মধ্যে থাকতে পারে, এটা গলা অর্থাৎ থ্রটের মধ্যে থাকতে পারে, মানে ইসোফেগাসের মধ্যে থাকতে পারে, সো কই আছে বা লেরিংসে আছে। এই কারণে আমাদের অবশ্যই ফরেন বডি ইন নোজ, ঠিক আছে, এটা বলতে হবে। তার পাশাপাশি এটা সাইডটাও আমাদেরকে অবশ্যই মেনশন করে দিতে হবে যদি প্রশ্নে সাইডটা উল্লেখ থাকে। আর যদি সাইড উল্লেখ না থাকে তাহলে আমাদের এটা মেনশন করার দরকার নাই, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 2টা জিনিস। তাহলে আমরা 2টা জিনিস দেখলাম। 3 নম্বর হলো এবার স্মেলিং ডিসচার্জ, সেটা কোন ধরনের, পুরুলেন্ট, ঠিক আছে, পুরুলেন্ট নেজাল ডিসচার্জ। আমরা তো 2 নম্বর দেখলাম ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জ, এবার হচ্ছে পুরুলেন্ট নেজাল ডিসচার্জ, ঠিক আছে, পুরুলেন্ট নেজাল ডিসচার্জ। এবং এর সাথে প্রশ্নে সাধারণত ফিভার কথাটা উল্লেখ থাকে, ঠিক আছে, ফিভার উল্লেখ থাকে। সো প্রশ্নে যদি পুরুলেন্ট নেজাল ডিসচার্জ থাকে, খেয়াল করি আমরা, যদি
পুরুলেন নাজাল ডিসচার্জ থাকে তাহলে আমাদের একটাই ডায়াগনোসিস হবে, আমাদের পুরুলেন নাজাল ডিসচার্জের ডায়াগনোসিস কি এএমএস অর্থাৎ অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস। তার মানে একটু খেলা লাগবে যে ফিভার কথার উল্লেখ আছে কিনা, ঠিক আছে। এর পাশাপাশি ফ্রন্টাল হেডেক টেডেক হাবি যাবি আরও অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ প্রেশার সিমটম হাবি যেমন অনেক কিছু বলা থাকে প্রশ্নে, কিন্তু আমি অত দিকে যাবো না, আমি একদম বেসিক না মানে মূল যেই শব্দটা থাকে যেটা কি পয়েন্ট সেই কি পয়েন্টে আছে মূলত এখানে আলোচনা করতেছি। তাহলে আমাদের কি কি ডায়াগনোসিস হলো, একটা হচ্ছে ফরেন বডি গেল, অ্যাট্রপিক রাইনাইটিস গেল, এবং 3 নম্বর হচ্ছে আমাদের অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস গেলো। এই 3টা টপিক আমাদের শেষ, ঠিক আছে। তাহলে আমরা 3টা জিনিসের জন্য 3টা ফাইন্ডিং পাইলাম। একটা হচ্ছে ক্রাস্ট, তারপরে যদি ক্রাস্ট না পাইলে আমরা পুরো সিনারিওর মধ্যে খুঁজবো যে ফাউল স্মেলিং নাজাল ডিসচার্জটা আছে কিনা, যদি ওই কথার উল্লেখ না থাকে তাহলে আমরা খেয়াল করবো যে পুরুলেন নাজাল ডিসচার্জ আছে কিনা। এই কয়েকটি অংশ দিয়ে আমরা 3টা ডায়াগনোসিস কিন্তু করে ফেলতে পারবো, ঠিক আছে। এরপর যদি এই ধরনের শব্দ না থাকে আমাদের তাহলে দেখতে হবে যে এই পুরো প্রশ্নের মধ্যে কোথাও পলিপ কথার উল্লেখ আছে কিনা, ঠিক আছে। পলিপ, ঠিক আছে, পলিপ বা প্রশ্নের মধ্যে কোথাও বলা আছে কিনা যে নেজাল ম্যাস, ঠিক আছে, পলিপ বা নেজাল ম্যাস কথার উল্লেখ আছে কিনা। সো প্রশ্নে যদি কোথাও পলিপ অথবা নেজাল ম্যাস এই 2টা শব্দ উল্লেখ থাকে তাহলে আমাদের নেক্সট এটা হবে এখানে ব্লিডিং কথার উল্লেখ আছে কিনা, ব্লিডিং, ঠিক আছে, ব্লিডিং আছে নাকি নাই। যদি ব্লিডিং থাকে ইয়েস তাহলে আমাদের ডায়াগনোসিস হবে রাইনোস্পোরিডিওসিস, রাইনোস্পোরিডিওসিস। বাট ইউজুয়ালি আমি যতগুলো ডিউ প্রশ্ন দেখলাম কখনোই আসলে এই রাইনোস্পোরিডিওসিস থেকে ক্লিনিক্যাল বা সিনারিও বেসড কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। সো এটা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই, বাট অবশ্যই খেয়াল রাখা লাগবে যদি নাকের মধ্যে পলি বা নেজাল ম্যাস বলে কোথাও এবং সেটা যদি ব্লিডিংও থাকে তাহলে আমাদের ডায়াগনোসিস হবে রাইনোস্পোরিডিওসিস। এবার আসি আমাদের যদি ব্লিডিং কথাটা উল্লেখ না থাকে, একে হলো ব্লিডিং কথাটাই নাই মানে ব্লিডিং শব্দটাই বলে নাই, অথবা এমন হতে পারে যে ব্লিডিংয়ের কথা বলে নো ব্লিডিং, ঠিক আছে। তো যদি প্রশ্নে ব্লিডিং উল্লেখ না থাকতো, বললো যে ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল নেজাল ম্যাসের কথা বললো, কিন্তু এখানে ব্লিডিং শব্দটা পুরো প্রশ্নে কোথাও উল্লেখ করলো না, সেই ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হবে হলো আমাদের পলিপ, নেজাল পলিপ, ঠিক আছে। এখন এই পলিপটা কি আমাদের এথময়েডাল পলিপ নাকি অ্যান্ট্রোকোয়ানাল পলিপ সেই বিষয়টা আমাদের এবার এলিসিট করতে হবে, ঠিক আছে। সো এখন আমরা যদি এখানে প্রশ্নের মধ্যে আমরা খেয়াল করবো যে প্রশ্নে আমাদেরকে বলছে কি না যে ইউনিল্যাটারাল নেজাল ম্যাস নাকি বাইল্যাটারাল নেজাল ম্যাস এই কথাগুলো উল্লেখ করছে কিনা। যদি এটা না থাকে তাহলে আমাদের খেয়াল করতে হবে যে প্রশ্নে কোথাও স্নিজিং, হ্যাঁ তার কিংবা অ্যালার্জির হিস্ট্রি টিস্ট্রি এইসব কোনো কিছু বলছে কিনা। যদি এইগুলা বলা থাকে তাহলে আমাদের সেটা হবে কি এথময়েডাল পলিপ, ঠিক আছে, এথময়েডাল পলিপ। কারণ সাধারণত যে এথময়েডাল পলিপ এটার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই এই অ্যালার্জির বা অ্যাটোপিক একটা হিস্ট্রি থাকে, ঠিক আছে, বা অ্যাজমার একটা হিস্ট্রি থাকে, কিন্তু ইন জেনারেল অ্যান্ট্রোকোয়ানাল পলিপের ক্ষেত্রে ওই কথাগুলো সাধারণত বলা থাকে না, বা অ্যান্ট্রোকোয়ানাল পলিপের ক্ষেত্রে প্রশ্নে ক্লিয়ারলি বলে দেয় যে ইউনিল্যাটারাল নেজাল পলিপ, ঠিক আছে, ইউনিল্যাটারাল তখন ইউনিল্যাটারাল নেজাল ম্যাস বলছে বা ইউনিল্যাটারাল পলিপ টলিপ কিছু একটা বলছে, তখন আমাদের ডায়াগনোসিস হবে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ, ঠিক আছে, অ্যান্ট্রোকোয়ানাল পলিপ। সো এই হচ্ছে আমাদের তাহলে পলিপগুলো চলে গেলো, ঠিক আছে। তাহলে আমরা রাইনোস্পোরিডিওসিসও দেখলাম, তারপর হচ্ছে আমাদের অ্যান্ট্রোকোয়ানাল পলিপ গেলো এবং এথময়েডাল পলিপও গেলো, ঠিক আছে। তাহলে এখন আমাদের এর বাইরে কি আছে, আমাদের 3টা টপিক আছে। একটা হচ্ছে আমাদের এখানে ডিএনএস, সেপ্টাল অ্যাবসেস এবং আরেকটা হচ্ছে ম্যাক্সিলারি কার্সিনোমা, তাই তো। এখন আমরা যদি আমরা পুরো প্রশ্নটা পড়বো, প্রশ্নে যদি আমাদের কোথাও যদি বলা থাকে যে টুথ লুজেনিং, ঠিক আছে, প্রশ্ন যদি বলা থাকে টুথ লুজেনিং মানে কারো দাঁত খসে পড়তেছে, অথবা প্রশ্ন মধ্যে উল্লেখ থাকতে পারে চেক সোয়েলিং মানে গাল কোথাও ফিলা যাইতেছে, ঠিক আছে। সো এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমাদের ডায়াগনোসিস কী হবে, আমাদের ডায়াগনোসিস হবে ম্যাক্সিলারি কার্সিনোমা। কারণ ম্যাক্সিলারি যেই কার্সিনোমাটা হয় সেই ম্যাক্সিলারি কার্সিনোমাটা আমাদের বিভিন্ন দিকে স্প্রেড করতে পারে। এটা হচ্ছে আমাদের টুথের দিকে স্প্রেড করে, এটা গালের দিকে স্প্রেড করে, এটা নোজের দিকে নোজ তো থাকতেছেই, এছাড়া এটা কানের দিকে ওই দিকে স্প্রেড করে। সো আলটিমেটলি এটা আমাদের হচ্ছে নেজাল সিমটম পাওয়া যায়, হ্যাঁ, তা যেমন হলো বা মানে নেজাল অবস্ট্রাকশন থাকে, তারপর হচ্ছে আরও অনেক কিছু থাকে, বাট নেজাল অবস্ট্রাকশন কিংবা আমরা কন্ডাক্টিভ ডিফনেস এই পার্টিকুলার বিষয়গুলো আরও অনেক ডিজিজে পাই দেখে আমরা খেয়াল রাখবো যে টুথ লুজেনিং এবং চেক সুইলিং এই কথাগুলো প্রশ্নে উল্লেখ আছে কিনা। যদি এই কথাগুলো প্রশ্ন উল্লেখ থাকে তাহলে আমাদের ডায়াগনোসিস হবে ম্যাক্সিলারি কার্সিনোমা, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাক্সিলারি কার্সিনোমা শেষ। এখন আমাদের বাকি আছে 2 ভাই, ঠিক আছে, একটা হচ্ছে ডিএনএস আর একটা হচ্ছে সেপ্টাল অ্যাবসেস। এই 2 ভাই দুইটাই কোথায় হয়, দুইটাই কিন্তু আমাদের নেজাল যে সেপ্টামটা আছে সেই নেজাল সেপ্টামের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। সো নেজাল সেপ্টামের মধ্যে আমাদের এই দুইটা হয়। এখন তাহলে আমাদের খেয়াল রাখা লাগবে প্রশ্নের মধ্যে কোথাও সেপ্টোপ্লাস্টি অপারেশন কথাটা উল্লেখ আছে কিনা, সেপ্টোপ্লাস্টি অপারেশন, ঠিক আছে। প্রশ্ন যদি কোথাও সেপ্টোপ্লাস্টি অপারেশন প্লাস ফিভার,
সেপ্টোপ্লাস্টি অপারেশন প্লাস ফিভার কথা বলুক বা না বলুক সেটার থেকে গুরুত্বপূর্ণ এখানে সেপ্টোপ্লাস্টি অপারেশন কথা না, মানে এটা থাকলেই আমরা মোটামুটি বুঝে যাই যে এটা আসলে সেপ্টামের কোনো একটা সমস্যা হয়েছে, এবং সেই সেপ্টামের সমস্যাটিকে সাধারণত এই সেপ্টোপ্লাস্টির কমপ্লিকেশন হিসেবে, এবং অবশ্যই ফিভার থাকে, এই ফিভার থাকলে তখন আমরা সেটা বুঝি যে সেপ্টাল অ্যাবসেস। ওকে, আচ্ছা এইখানে মনে হয় আমি আরেকটা টপিক বাদ ছিল না, অ্যালার্জিক রাইনাইটিস। আচ্ছা আমি এটা খেয়াল করিনি, এখন আমি এটাও বলতেছি, সরি। সো সেপ্টোপ্লাস্টি অপারেশন এবং ফিভারের যদি কথাগুলো উল্লেখ থাকে তাহলে আমাদের সেপ্টাল অ্যাবসেস হবে, ডায়াগনোসিস কী হবে, সেপ্টাল অ্যাবসেস। আচ্ছা এখন আমাদের আর দুইটা টপিক বাকি আছে। সেপ্টাল অ্যাবসেস আমি দাগাই ফেললাম, অ্যালার্জিক রাইনাইটিস আর হচ্ছে ডিএনএস। আমরা খেয়াল করি অ্যালার্জিক রাইনাইটিস এবং ডিএনএস। তো অ্যালার্জিক রাইনাইটিস এবং ডিএনএস দুইটার ক্ষেত্রে আমরা প্রথমে আসি অ্যালার্জিক রাইনাইটিস। সেই অ্যালার্জিক রাইনাইটিস এবং আমাদের এথময়েডাল পলিপ দুইটার ক্লিনিক্যাল ফিচার মোটামুটি অলমোস্ট সেম। তাহলে আমরা দুটোকে পার্থক্য কীভাবে করব? দুটোর ক্ষেত্রে আমাদের বললো যে পেশেন্টের একটা অ্যাজমার হিস্ট্রি থাকতে পারে, অথবা বলতে পারে অ্যাটোপিক ডিজিজ আছে, অথবা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখানে তেমন কিছুই বলবে না, জাস্ট বলবে যে তার হচ্ছে স্নিজিং আছে বা জাস্ট নেজাল ডিসচার্জ বলবে, কখনোই বলবে না যে পুরুলেন্ট নেজাল ডিসচার্জ, এই কথাটাও বলবে না, অথবা বলবে না যে ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জ, জাস্ট বলবে নেজাল ডিসচার্জ আছে। তাহলে পেশেন্টে কি আছে, স্নিজিং আছে, নেজাল ডিসচার্জ আছে, হ্যাঁ, তারপর সাথে বলতে পারে যে একটা সিজনাল ভেরিয়েশনের কথা বলতে পারে। এই ধরনের কথাগুলো যদি বলে এবং প্রশ্নে যদি পলিপ বা নেজাল ম্যাস এই কথাগুলো যদি উল্লেখ না থাকে তাহলে আমাদের ডায়াগনোস হবে অ্যালার্জিক রাইনাইটিস। আর যদি প্রশ্নে এই স্নিজিং, নেজাল ডিসচার্জ, হ্যাঁ শুধু নেজাল ডিসচার্জ, আবারও বলি ফাউল স্মেলিংও বলা থাকবে না, অথবা পুরুলেন্ট বলবে না। পুরুলেন্ট বললে হবে আমাদের কি অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস, আর যদি ফাউল স্মেলিং বলে তাহলে আমাদের হবে ফরেন বডি। ঠিক আছে, সো এফ দুটা মনে রাখা যায় সহজেই। আচ্ছা এখন তাহলে আমাদের কি বলতেছে, স্নিজিং এবং নেজাল ডিসচার্জ এই দুইটা জিনিস বলা থাকলো, এবং তার পাশাপাশি সিজনাল ভেরিয়েশন টেরিয়েশন এই কথাগুলো বলতে পারে, নেজাল অবস্ট্রাকশনের কথাও বলতে পারে। তাহলে তখন আমরা সরাসরি চলে যাবো কিসে, কিন্তু পলিপের কথা বলে না, তখন আমরা বলবো অ্যালার্জিক রাইনাইটিস। ঠিক আছে, এই তো তাহলে আমাদের মোটামুটি ডায়াগনোসিস অলমোস্ট শেষ, অ্যালার্জিক রাইনাইটিস শেষ। এখন বাকি আছে আমাদের ডিএনএস। তাহলে ডিএনএস, এই যে আমরা এতগুলো ডিজিজ পড়লাম, এই ডিএনএস হচ্ছে তাহলে সবার থেকে আলাদা। এখন কি বলবে পেশেন্টের, এখানে একটা কথা বলবে যে পেশেন্ট হচ্ছে নেজাল অবস্ট্রাকশন বলবে, নেজাল অবস্ট্রাকশন, আরেকটা হচ্ছে নেজাল ব্লিডিং বা এপিস্টেক্সিসের কথাটা এখানে অনেক সময় বলা থাকতে পারে। আচ্ছা তো যদি এই কথাগুলো থাকে, হ্যাঁ নেজাল অবস্ট্রাকশন, নেজাল ব্লিডিং, তার সাথে বলে যে হেডেক, ঠিক আছে। সো এই হেডেক আমরা যদি খেয়াল করি, আর আমরা যে যতগুলো পড়লাম অন্যগুলোতে কিন্তু আসলে এই সিমটমগুলো খুব একটা কমন না। ঠিক আছে, সো আমরা তখন আর কি বুঝবো যে নেজাল অবস্ট্রাকশন আছে, ব্লিডিং আছে, হেডেক আছে, তখন আমরা মূলত এটাকে চিন্তা করতে পারি, ডিএনএস চিন্তা করতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মূলত এই নোজের যে বিভিন্ন ধরনের ডায়াগনোসিস, সেই ডায়াগনোসিসগুলো আমরা কীভাবে করতে পারবো তা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। এখানে আমাদেরকে আমি আরেকবার সবাইকে একটু একটা বিষয় স্মরণ করাই দিই, সেটা হচ্ছে যে আমাদের যদি প্রশ্নে কোনো একটা সাইড মেনশন করা থাকে যে রাইট বা লেফট সাইড, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই সাইডটা মেনশন করতে হবে। বিশেষ করে এটা হচ্ছে আমাদের যদি এখানে যদি আমরা খেয়াল করি, এখানে একটা হচ্ছে ফরেন বডির ক্ষেত্রে অবশ্যই সাইডটা মেনশন করতে হবে। তারপরে এখানে হচ্ছে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ, এটার ক্ষেত্রে সাধারণত সাইডটা মেনশন করা লাগে। ঠিক আছে, তারপরে এখানে রাইনোস্পিরিডিওসিস, এটা ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। যদি প্রশ্ন ওইভাবে উল্লেখ থাকে তাহলে আমাদেরকে এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো এই আর কি। এছাড়া ফরেন বডির ক্ষেত্রে আমরা সাইড যদি বলার পাশাপাশি আমরা অবশ্যই বলবো যে এটা নেজাল ফরেন বডির বা ফরেন বডি ইন নোজ, এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ আবারও বলি যে ফরেন বডি কিন্তু আমাদের বডির বিভিন্ন জায়গাতে হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আর কি আজকে নোজ সংক্রান্ত আলোচনা। আশা করি যদি এইভাবে কেউ খেয়াল রাখে তাহলে তার ইএনটির নোজ যে অংশটা আছে সেই নোজ অংশে ডায়াগনোসিস করা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।